ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। এটা হচ্ছে ক্লাস 8-এর ইতিহাসের 2 নম্বর অধ্যায়ের বিষয় সম্পর্কে আমরা জেনে নেব আজকে। 2 নম্বর অধ্যায়ের বলে দেওয়া হয়েছে কী কী ইম্পর্টেন্ট বিষয়, কী কী ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো পরীক্ষায় আসতে পারে। প্রথমে বলে রাখি, তোমাদের ক্লাস 8-এর ফার্স্ট ইউনিট টেস্টের ক্ষেত্রে পরীক্ষায় কোনো রকম বড় প্রশ্ন আসবে না, সবই ছোট প্রশ্ন আসবে। তো সেই রকম হিসেবে আমাদের প্রিপারেশন নিতে হবে। তো যাই হোক, তবে আগে আমরা পড়ে নেব, তারপরে এই 2 নম্বর অধ্যায়ের শেষের দিকে, একদম শেষের দিকে দেখতে পাচ্ছ তোমরা যে প্রশ্ন উত্তরগুলো আছে, স্তম্ভ মেলাও, তারপর হচ্ছে শূন্যস্থান পূরণ রয়েছে এবং তারপর অতি সংক্ষিপ্ত প্রশ্ন, এগুলো আমরা ইজিলি করে ফেলতে পারবো যদি আমরা আগে পড়ে নিই বিষয়গুলো। তো এই ক্লাসটার নিয়ম হচ্ছে আগে আমরা প্রশ্নের উত্তরগুলো আগে পড়ে নেব এবং সেইভাবে দাগ দেওয়া আছে সেইভাবে আমরা আজকে জেনে নেব। তো চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক ক্লাস। সো এনিওয়ে, অধ্যায়ের নাম তোমরা দেখতে পাচ্ছ যে আঞ্চলিক শক্তির উত্থান, অধ্যায় 2। এবং সেখানে দেখো প্রথমেই তোমাদের যে বিষয়টা ইম্পর্টেন্ট মনে রাখতে হবে সেটা হচ্ছে মুঘল সম্রাট ঔরঙ্গজেব কত সালে মারা যান। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, বহু স্কুলে পরীক্ষায় আসে যে মুঘল সম্রাট ঔরঙ্গজেব কত সালে মারা যান। তো এটা রাইট অ্যান্সার হচ্ছে 1707। অর্থাৎ লাইনগুলো আগে আমি পড়িয়ে দেবো তোমাদের। তোমরা যদি এই ক্লাসটা খুব থরলি ফলো করো, থরলিভাবে পড়ে নাও, তাহলে তোমাদের বই পড়ার আর প্রয়োজন নাই। এইখান থেকে কিন্তু তোমাদের মুখস্থ হয়ে যাবে অধ্যায় 2 একদম কমপ্লিট। এই ভিডিওতে, একটি মাত্র ভিডিওতেই অধ্যায় 2 তোমাদের একদম কমপ্লিট। তো চলো পড়ে নিই। 1707 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ঔরঙ্গজেব মারা যান। এবং দেখো পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল। পলাশির যুদ্ধ হয়েছিল 1757 খ্রিস্টাব্দে। তারপরে আছে যে এই পলাশি যুদ্ধের ফলে কিন্তু ভারতের উপমহাদেশে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উত্থান হয়। এটা কিন্তু খুব ভালোভাবে মাথায় রাখতে হবে তোমাদের। এরপর আমরা নেক্সট পেজে চলে আসবো। তো নেক্সট পেজে দেখো এখানে উপরে রয়েছে একদম যে নাদির শাহের নেতৃত্বে পারসিক আক্রমণ হয়েছিল 1738 থেকে 39 খ্রিস্টাব্দের মধ্যে। পরীক্ষায় আসবে পারসিক আক্রমণ কার নেতৃত্বে হয়েছিল, কত সালে। তো এখানে উত্তর ভালো করে মনে রাখো, নাদির শাহের নেতৃত্বে পারসিক আক্রমণ হয়েছিল 1738 থেকে 39, অর্থাৎ একটি বছর। এবং তারপর আহমদ শাহ আবদলীর নেতৃত্বে আফগান আক্রমণ হয়েছিল 1756 সাল থেকে 57 সাল পর্যন্ত, এটাও এক বছর। এবং এই আক্রমণের ফলে কি হয়েছিল না, দিল্লি শহর ধ্বংস হয়ে গিয়েছিল। তো আশা করি এটা তোমরা মনে রাখতে পারবে যে পারসিক আক্রমণ কার নেতৃত্বে হয়েছিল, নাদির শাহ, এবং আফগান আক্রমণ কার নেতৃত্বে হয়েছিল না, আহমদ শাহ আবদলীর নেতৃত্বে হয়েছিল। এবং সালগুলো কি না, পারসিক আক্রমণ হলো 1738 সাল থেকে 39 এবং আহমদ শাহ আবদালির নেতৃত্বে আফগান আক্রমণ হয়েছিল 1756 থেকে 57 খ্রিস্টাব্দের মধ্যে। এবং এর ফলে কী ছিল, দিল্লি শহর ধ্বংস হয়ে গিয়েছিল। এরপরে আমরা নিচে চলে আসবো একদম যে বাংলায় দেখো এখানে দেওয়া রয়েছে যে সুভা বাংলার রাজস্ব ঠিকমতো আদায় করার জন্য মুর্শিদ কুলি খানকে বাংলার দেওয়ান হিসেবে পাঠিয়েছিলেন কে, ঔরঙ্গজেব। সম্রাট ঔরঙ্গজেব মুর্শিদ কুলি খানকে বাংলার দেওয়ান পাঠিয়েছিল। এটা কিন্তু ভালো করে মাথায় রাখো, কারণ একটু পরে প্রশ্ন উত্তরে আমরা প্র্যাকটিস করব। তো নেক্সট পেজে যাওয়ার আগে আবার বলে রাখি, যদি তোমরা চ্যানেলে নতুন থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো, কারণ এরকমভাবে আমাদের যে ছাত্ররা যারা আছে তাদেরকে পড়িয়ে দেওয়া হয়, তারা কিন্তু পরীক্ষায় একদম ফুল মার্কস পায়। এবং তার সঙ্গে পরীক্ষা চলাকালীন কিন্তু বহু সাজেস্টিভ প্রশ্ন উত্তর দিয়ে দেওয়া হয়, যেগুলো পরীক্ষায় একদম হুবহু কমন আসে। তো যাই হোক, চলো এবার আমরা পড়া শুরু করি। সেই কারণে বলবো, এরকম ধরনের ভিডিও পেতে বা এইভাবে পড়াশোনা করতে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে, তবেই কিন্তু তোমাদের কাছে নতুন নতুন ভিডিওর আপডেশন বা আপডেট চলে যাবে। এবং একটু লাইক করে দিও অবশ্যই। তো দেখো তারপরের পেজে এবার, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা, যেটা পরীক্ষায় বহুবার এসে থাকে, যে দেওয়ান পদে মুর্শিদ কুলির খানের নিয়োগ পাকাপাকি কে করে দিয়েছিলেন, সম্রাট ফারুকশিয়ার করে দিয়েছিলেন। এবং সেটা 1717 খ্রিস্টাব্দে মুর্শিদ কুলি খানকে বাংলার নাজিম পদ দেওয়া হয়েছিল। তো এখানে তোমরা বুঝতে পেরেছো যে মুর্শিদ কুলি খানকে বাংলার দেওয়ান পদে নিযুক্ত করে দিয়েছিলেন একদম পাকাপাকিভাবে সম্রাট ফারুকশিয়ার। এবং তিনি অর্থাৎ মুর্শিদ কুলি খান বাংলার নাজিম পদ পেয়েছিলেন 1717 খ্রিস্টাব্দে। এবং তারপর দেখো রয়েছে যে সম্রাট ঔরঙ্গজেব তার মুন্সি ইনায়েত উল্লাহকে দিয়ে চিঠি লিখিয়ে বাংলার দেওয়ান মুর্শিদ কুলি খানকে পাঠিয়েছিলেন। কে পাঠিয়েছিলেন? ঔরঙ্গজেব পাঠিয়েছিলেন। এবং তাকে কার হাত দিয়ে পাঠিয়েছিলেন? মুন্সি ইনায়েত উল্লাহকে দিয়ে চিঠি লিখিয়ে। এইবার বিষয় হলো এই যে টুকরো কথা, মুর্শিদ কুলি খানকে ঔরঙ্গজেবের চিঠি,
এই চিঠিটা কিন্তু তোমরা ভালো করে পড়লেই বুঝে যাবা যে কী চিঠিতে কী লেখা হয়েছিল। এবং এই চিঠিটা দেখো ফরাসি ভাষা লেখা হয়েছে, অরিজিনালি কিন্তু ফরাসি ভাষায় লেখা, এবং এই ফরাসি ভাষা থেকে তর্জমা করেছেন বাংলা ভাষায় যদুনাথ সরকার এই চিঠিটি। এবং এই চিঠিটা পাওয়া গেছে যদুনাথ সরকারের মুর্শিদ কুলি খাঁর অভ্যুদয় প্রবন্ধ থেকে। তো যাই হোক, তোমাদের এটা ইম্পর্টেন্ট না, তোমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সম্রাট ঔরঙ্গজেব তার মুন্সি ইনায়েত উল্লাহকে দিয়ে চিঠি লিখিয়ে বাংলার দেওয়ান মুর্শিদ কুলি খানকে পাঠিয়েছিলেন। এবং এইখানে ইম্পর্টেন্ট হলো যে দেওয়ান পদে মুর্শিদ কুলি খানের নিয়োগ পাকাপাকি করে দেন সম্রাট ফারুকশিয়ার, এবং সেটা 1717 খ্রিস্টাব্দে। এবার আমরা নেক্সট পেজে তারপর চলে যাব। নেক্সট পেজে দেখো এখানে রয়েছে যে জগৎ সেটের বিষয় রয়েছে। দেখো এখানে বণিক রাজা রয়েছে, তো বণিক রাজার পরীক্ষা যদি আসে বণিক রাজাদের উদাহরণ দিতে, তো এখানে বণিক রাজা কারা কারা ছিলেন? উমিচাঁদ, খোদা ওয়াজিদ এবং জগৎ সেট, এরা ছিলেন কিন্তু বণিক রাজা। এরা কিন্তু রাজনীতি ও অর্থনীতির দিক থেকে মুর্শিদাবাদে মানে বেশি প্রভাব ফেলেছিলেন, অর্থাৎ এনারা ছিলেন কিন্তু বণিক, এবং তাদেরকেই বলা হয় বণিক রাজা। এরা ছিলেন কারা? আবার বলে রাখি, উমিচাঁদ, খোদা ওয়াজেদ এবং জগৎ সেট। এখানে কিন্তু একটা বিষয় তোমাদের জেনে রাখার দরকার, আমরা প্রত্যেকেই জগৎ সেটের নাম শুনেছি, কিন্তু তার প্রকৃত নাম হলো বা আসল নাম হলো ফতেহ চাঁদ। দেখতে পাচ্ছ, ফতেহ চাঁদ হচ্ছে তার প্রকৃত নাম। এবং এই যে জগৎ সেট যে কথাটা আমরা বলি তার নাম, এটা কিন্তু তিনি মুঘল সম্রাটের কাছ থেকে পেয়েছিলেন, মানে এটা একটা উপাধি আর কি। জগৎ সেট হলো একটি উপাধি, পরীক্ষায় এই প্রশ্নটা দেয়। জগৎ সেট হচ্ছে, এখানে দেখো লেখা রয়েছে এই লাইনে যে জগৎ সেট কোনো একজনের নাম নয়, নির্দিষ্ট একটি বণিক পরিবারের উপাধি মাত্র। তো এটা কিন্তু মনে রাখার বিষয়। তো নেক্সট তারপরে আমরা প্রশ্নতে চলে যাব। এখানে নেক্সট পেজে দেখো যে মুর্শিদ কুলি খান কত সালে মারা যান। তো এটা আশা করি তোমরা পারবে বা আগের ক্লাসে পড়েছো। মুর্শিদ কুলি খান কত সালে মারা যান? 1727 সালে। এবং তারপর দেখো আলীবর্দী খাঁ কত সালে মারা যান? 1756 সাল। দেখতে পাচ্ছ তোমরা এখানে আন্ডারলাইন করা আছে 1756 সাল। এরপরের এখানে আর বেশি কিছু জানার বিষয় নাই। এবার আমরা নেক্সট পেজে চলে যাব। নেক্সট পেজে দেখো এখানে তোমাদেরকে হায়দ্রাবাদ সম্পর্কে জানতে হবে। যেটা ইম্পর্টেন্ট সেটা হলো মীর কামার উদ্দিন খান সিদ্দিকী। তিনি কিন্তু হায়দ্রাবাদ শহরটা মানে হায়দ্রাবাদ রাজ্যটি প্রতিষ্ঠা করেছিলেন, এবং সেটি কত সালে করেছিলেন? 1724 খ্রিস্টাব্দে। এরপরে এখানে আর বেশি কিছু জানার বিষয় নেই, তোমাদের আসল বিষয়টা বলে দিলাম হায়দ্রাবাদের। তো এখানে তারপর অযোধ্যার বিষয় আছে যে সাদাত খান কত সালে মারা যান। সাদাত খান মারা যান দেখো 1740 খ্রিস্টাব্দে সাদাত খান মারা যান। আর তারপরে এখানে নেক্সট পেজে আমরা চলে এসে দেখবো এখানে যে এইটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন, যে ফারুকশিয়ার ফরমান। তো এখানে দেখো 1707 খ্রিস্টাব্দে দিল্লি মুঘল সম্রাট ফারুকশিয়ার একটি আদেশ বা ফরমান জারি করেন, এবং একেই বলা হয় ফারুকশিয়ার ফরমান। এটা কিন্তু পরীক্ষায় একদম 100% আসবে। এখন তোমরা মুখস্থ করে রাখো এটা, আগামী দিনে তোমাদের যখন পরীক্ষার আগে সাজেশন দেওয়া হবে তখন কিন্তু আবার রিপিট করা হবে এই প্রশ্নটা, তোমাদেরকে আবার দিয়ে দেওয়া হবে। তো ফারুকশিয়ার ফরমান কে জারি করেছিলেন? মুঘল সম্রাট ফারুকশিয়ার। এবং কত সালে করেছিলেন? 1717 খ্রিস্টাব্দে। এটা কিন্তু জেনে রাখো, কারণ আমরা একটু পরেই কোশ্চেন আনসার সলভ করব। নেক্সট এখানে আর কিছু নয়, নেক্সট পেজে এবার আমরা চলে আসবো। নেক্সট পেজে এখানে দেখো এখানে আর সেরকম জানার কিছু নয়। এটা তোমরা টিকাগুলো পড়ে রাখতে পারো এমনি রিডিং, যে সিরাজের ব্রিটিশ বিরোধী মনোভাবের কারণ কি। এটা হচ্ছে তোমার বড় প্রশ্ন তো আসবে না, তার জন্য না। তো এইখানে হচ্ছে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট একটা জায়গা, যেখানে অনেক কিছু শর্ট প্রশ্ন রয়েছে, এবং এখান থেকে পরীক্ষায় শর্ট প্রশ্নগুলো এসে থাকে। তো দেখো এখানে কলকাতা দখল করেছিলেন সিরাজ, এবং কলকাতা দখল করার পর কলকাতার নাম দেওয়া হয়েছিল আলীনগর। তো অনেক সময় দেখবে তোমাদেরকে প্রশ্ন করা হয়ে থাকে যে কলকাতার পূর্ব নাম কী ছিল, বা এর আগে কলকাতার নাম কী ছিল। তো আলীনগর, এই আলীনগর নামটা কে দিয়েছিলেন? সিরাজ উদ্দৌলা দিয়েছিলেন। তারপর দেখো লাইনটা পড়ে নাও যে কোম্পানির কর্তব্য ব্যক্তি মানে কোম্পানির হয়ে কাজ করতো, তাকে বলা হয় কোম্পানির কর্তব্য ব্যক্তি। হলওয়েল প্রচার করেছিলেন, এটা একটি মিথ্যা প্রচার, এবং সেটি প্রমাণ করেছিলেন অক্ষয় কুমার মৈত্র। তো এই প্রচারটা কী ছিল না, যে কলকাতায় দখল করে, মানে কলকাতার তো নাম তারপর আলীনগর রেখেছিল সিরাজ, এবং তারপর নাকি 146 জন ব্রিটিশ নরনারীকে একটি ছোট্ট ঘরে এই ঘরটির সাইজটাও দেখো, ঘরটির দৈর্ঘ্য প্রস্থ কত ছিল সেটা বলে দেওয়া হয়েছে, 18x18, অর্থাৎ 18 ফিট দৈর্ঘ্য এবং 18 ফুট বা ফিট প্রস্থ। এবং এইরকম একটি ছোট্ট ঘরে 146 জন ব্রিটিশ নরনারীকে একটি ছোট্ট ঘরে বন্দি করে রাখা হয়েছিল, এবং এর ফলে কী হয়েছিল না, অনেকে মারা গিয়েছিল। আর এই ঘটনাটাকে কিন্তু অন্ধকূপ হত্যা বলা হয়। তো এটি একটি মিথ্যা প্রচার। এখানে দেখো তার নেক্সট লাইনে বলে দেওয়া হয়েছে একদম প্রমাণস্বরূপ, যে অক্ষয় কুমার মৈত্রের অন্ধকূপ হত্যাকে একটি অতিরঞ্জন বলে প্রমাণ করেছিলেন, এবং ইনি মানে এই বিষয়টা তিনি তার প্রবন্ধে লিখেছিলেন। তো যাই হোক, তোমাদের এত দূর যাওয়ার প্রশ্ন নয়, তোমরা যেটা জেনে রাখবে সেটা হচ্ছে যে অন্ধকূপ হত্যা কার সঙ্গে সম্পর্কিত। এই প্রশ্নটা পরীক্ষায় এই বছর এসেছিল, প্রত্যেক বছরই আসে।
তো এটার উত্তর আশা করি তোমরা এখন দিতে পারবে যে অন্ধকূপ হত্যা এই বিষয়টি সিরাজ উদ্দৌলার সঙ্গে সম্পর্কিত, এবং কলকাতার নাম সিরাজ পরিবর্তন করে কি রেখেছিলেন না আলীনগর। এবং অন্ধকূপ হত্যার সঙ্গে সম্পর্কিত যে ব্রিটিশ নরনারী কজন ছিলেন 146 জন, এবং এটা কে প্রচার করেছিলেন হলোওয়েল। দেখো এখানে লেখা আছে হলোওয়েল, বানানগুলো দেখে নেবা ভালো করে। তো যাই হোক, আর গুহারটার দৈর্ঘ্য দেখে রাখবে 18 × 18 ফিট। এবার আমরা নেক্সট পেজে চলে আসবো, এটা আমাদের পড়া হয়ে গেল। এবার নেক্সট পেজে পড়বো যে পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল। দেখো 1757 খ্রিস্টাব্দে 23শে জুন পলাশির যুদ্ধ হয়েছিল, এবং এই যুদ্ধেই কিন্তু ব্রিটিশ কোম্পানি নবাব বাহিনীকে হারিয়ে দিয়েছিল এবং সিরাজকে হত্যা করা হয়েছিল। কিন্তু সিরাজ কিন্তু এখানে মির্জাপুর এখানে সিরাজের হয়ে কিন্তু যুদ্ধটি করেছিল না, আর সেই কারণে এখানে দেখো লেখা রয়েছে যে মির্জাপুর সেই যুদ্ধে মূলত নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছিল, এই কারণে এটা লেখা আছে। যাই হোক, এইখানে রবার্ট ক্লাইভ যুদ্ধটা করেছিল সিরাজের সঙ্গে, এবং তারপর রবার্ট ক্লাইভের বিষয়টা যা এরপর ইংল্যান্ডে চলে গিয়েছিল সেটা নেক্সট পেজে দেওয়া রয়েছে তোমাদের। দেখো যে 1760 খ্রিস্টাব্দের শুরুর দিকে রবার্ট ক্লাইভ কিন্তু ইংল্যান্ডে ফিরে যান, অর্থাৎ 57 সালে কিন্তু পলাশির যুদ্ধ হয়েছিল, এবং তার 2 বছর বা 3 বছরের মাথায় কিন্তু তিনি ইংল্যান্ডে চলে গিয়েছিলেন। যাই হোক, এখানে তোমাদের এতদূর জানার প্রশ্ন নয়, তোমাদের যেটা জানতে হবে যে পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল না 1757 খ্রিস্টাব্দে 23শে জুন, এবং এই যুদ্ধে কিন্তু মির্জাফর কোনো রকমের সক্রিয় ভূমিকা পালন করেনি। তো যাই হোক, এবার নেক্সট তারপর দেখে নাও, এখানে এটা পড়ে নিতে হবে যে নবাব মির্জাফরকে সহায়তা করার বিনিময়ে ব্রিটিশ কোম্পানি অবাধে সম্পদ হস্তগত করতে থাকে, এবং এর ফলে সব মিলিয়ে পলাশির যুদ্ধে প্রায় 3 কোটি টাকার সম্পদ মির্জাফরের থেকে আদায় করে ব্রিটিশ কোম্পানি আদায় করেছিল, এবং কোম্পানির তরফে এই অর্থ যে আত্মসাৎ করছিল লুটে নিচ্ছিল, আর এটাকে বলা হয় কিন্তু পলাশির লুণ্ঠন। এই পলাশির লুণ্ঠন কাকে বলে পরীক্ষায় 100% পরীক্ষায় তোমাদের আসবে। পলাশির লুণ্ঠন কাকে বলে না, এখানে উত্তরটা হবে যে নবাব মির্জাফরকে সহায়তা করার বিনিময়ে ব্রিটিশ কোম্পানি অবাধে সম্পদ হস্তগত করতে থাকে, এবং সব মিলিয়ে পলাশির যুদ্ধের পর প্রায় 3 কোটি টাকার সম্পদ মির্জাফরের থেকে আদায় করেছিল ব্রিটিশ কোম্পানি, এবং কোম্পানির তরফে অর্থ আত্মসাৎকে বলা হয় পলাশির লুণ্ঠন। যাই হোক, তোমরা এই যে ইম্পর্টেন্ট প্রশ্নটা জেনে ফেলেছো, এখানে বলে দিয়েছি এর আগে কী আছে। তো পলাশির লুণ্ঠন কিন্তু একটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার আমরা নেক্সট পেজে চলে যাব। এখানে একটু আগে বললাম যে রবার্ট ক্লাইভ 1760 খ্রিস্টাব্দের শুরুর দিকে ইংল্যান্ডে ফিরে গিয়েছিলেন। নেক্সট তারপরে এই লাইনটা তোমাদের পড়ে রাখতে হবে যে 1760 খ্রিস্টাব্দে অক্টোবর মাসে মির্জাফরকে সরিয়ে তার জামাই মীর কাসিম বাংলার নবাব পদে বহাল হন, এবং এখানে দেখো তার মির্জাফরের পর বাংলার নবাব পদে কে বসেছিলেন, মীর কাসিম, এটা মনে রাখবে, আর কিচ্ছু না। নেক্সট তারপরে এখানে চলে আসবে বক্সারের যুদ্ধ সম্পর্কে এবার আসতে হবে। বক্সারের যুদ্ধ দেওয়ানি লাভ। তো এখানে বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল, এই প্রশ্নটা হেভি ইম্পর্টেন্ট প্রশ্ন। এটার উত্তর হচ্ছে 1764 খ্রিস্টাব্দে অক্টোবর মাসে বক্সারের যুদ্ধ হয়েছিল ব্রিটিশ কোম্পানির সঙ্গে। আর হচ্ছে এখানে এই বক্সারের যুদ্ধটা হয়েছিল মীর কাসিম বিরোধী জোটের সঙ্গে ব্রিটিশ কোম্পানির। তো এখানে বক্সারের যুদ্ধ দেখো, এখানে লাইনে লেখাই রয়েছে যে দিল্লির মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমকে নিয়ে মীর কাসিম ব্রিটিশ বিরোধী জোট গঠন করেছিলেন, এবং 1764 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে ওই যৌথ বাহিনীর সঙ্গে ব্রিটিশ কোম্পানির যুদ্ধ হয়। এই যুদ্ধকেই বক্সারের যুদ্ধ বলা হয়, এবং কোম্পানির বাহিনী এই যুদ্ধে জিতে যায়। মুঘল সম্রাট কোম্পানির সঙ্গে আপোষ রফা করেন, এবং সুজাউদ্দৌলা মীর কাসিম পালিয়ে যান। অর্থাৎ এক্ষেত্রে দেখো কিন্তু এই দেওয়ানি লাভটা কিন্তু আরও সুবিধে হয়ে গেছিলো ব্রিটিশদের ক্ষেত্রে, কারণ একের পর এক যুদ্ধে জিতে যাচ্ছিল, পলাশির যুদ্ধে জিতে গেল, এবং তারপর দেখো 1764 সালে বক্সারের যুদ্ধেও কিন্তু তারা জিতে গেল, এবং এর ফলে ব্রিটিশ কোম্পানি ভারতে রাজ করতে শুরু করলো। তারপরে এখানে দেখো যে দেওয়ানি অধিকার কত সালে পায়, ব্রিটিশ কোম্পানি তো জিতে গেছে, এবার যুদ্ধে জিতে গেছে, এবার তো তারা দেওয়ানি চাইবে। তো এই 1765 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম, পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটাও আসে যে শেষ মুঘল সম্রাটের নাম কি। ভারতের শেষ মুঘল সম্রাট হচ্ছেন মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম। তো এই 1765 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম ব্রিটিশ কোম্পানিকে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি দিতে বাধ্য হন। দেখো এখানে লেখা আছে একদম পরিষ্কার। তো এই হলো এখানকার প্রশ্ন। এবার তারপর পেজে আমরা চলে যাব। নেক্সট পেজে কী লেখা আছে, এখানে ইম্পর্টেন্ট সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো দ্বৈত শাসন ব্যবস্থা, যেটা পরীক্ষায় আসবেই তোমাদের। এই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, দ্বৈত শাসন ব্যবস্থা শুনে ঘাবড়ালে হবে না, এটা খুবই সিম্পল একটা জিনিস। যে দেখো নবাব ছিল ঠিকই, তো নবাবের হাতে ছিল অর্থনৈতিক ক্ষমতাহীন রাজনৈতিক দায়িত্ব, অর্থাৎ তিনি রাজনৈতিক দায়িত্ব পালন করতেন বেশি, কিন্তু তার হাতে অর্থনৈতিক ক্ষমতা ছিল না, অর্থাৎ টাকা পয়সার ব্যাপারটা কিন্তু সম্পূর্ণই ব্রিটিশ কোম্পানি নিয়ে নিয়েছিল এই দায়িত্বটা, টাকা পয়সার দায়িত্বটা, কিন্তু রাজনৈতিক ক্ষমতা দিয়েছিল নবাবের। অর্থাৎ একদিক থেকে নবাবের কোনো আসল বিষয়টাই ছিল না,
আর নবাবের উচিত হচ্ছে অর্থনৈতিক প্লাস রাজনৈতিক দুটো বিষয়কে ভারসাম্য বজায় রাখা এবং সেইভাবে শাসন করা। কিন্তু ব্রিটিশ কোম্পানি যেহেতু চলে এসেছিল, অর্থাৎ দ্বৈত শাসন, ডুয়াল সিস্টেম, মানে হচ্ছে দুজন শাসন করছেন এক কথায়। অর্থনৈতিক দিক থেকে কোম্পানি শাসন করছেন ব্রিটিশ কোম্পানি, আর রাজনৈতিক দিক থেকে নবাব শাসন করছেন। এই দুইজনের শাসনকে একসঙ্গে বলা হচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থা। তো এখানে দেখো যেটা তোমাদের বলা রয়েছে, যেটা তোমাদের পরীক্ষায় লিখতে হবে, সেটা হলো যে নবাবের হাতে ছিল অর্থনৈতিক ক্ষমতাহীন রাজনৈতিক দায়িত্ব এবং ব্রিটিশ কোম্পানি পেয়েছিল দায়িত্বহীন অর্থনৈতিক ক্ষমতা। বাংলার এই শাসন ব্যবস্থাকেই দ্বৈত শাসন ব্যবস্থা বা ডুয়াল সিস্টেম অফ অ্যাডমিনিস্ট্রেশন বলা হয়। তো এই ছিল দ্বৈত শাসন ব্যবস্থা। এবং এর ফলে কি হচ্ছে না, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটি বিদেশি শক্তি হিসেবে মানে বেড়ে উঠতে শুরু করে। আর এর ফলে দ্বৈত শাসন ব্যবস্থার ফলেই বণিকের মানদণ্ড ক্রমে রাজদণ্ডে পরিণত হয়েছিল। এইবার দেখো ৭৬-এর মন্বন্তর। কেন হয়েছিল ৭৬-এর মন্বন্তর আর কেনই বা ৭৬ বলা হয়, এটা কিন্তু এইখানে তোমরা জেনে যাবে। যে দেখো ১৭৬৫ খ্রিস্টাব্দ থেকে ১৭৭২ খ্রিস্টাব্দে বাংলা পর্যন্ত বাংলায় দ্বৈত শাসন চলেছিল। যেটা একটু আগে বলে দেওয়া হলো, দ্বৈত শাসন ব্যবস্থা সেটা চলেছিল ১৭৬৫ খ্রিস্টাব্দ থেকে ১৭৭২। আর এই সময় ব্রিটিশ কোম্পানির একমাত্র লক্ষ্য ছিল যত বেশি সম্ভব রাজস্ব আদায় করা, মানে চড়াভাবে রাজস্ব আদায় করতো, ট্যাক্স কর আদায় করতো। আর এর ফলে ১৭৭০ খ্রিস্টাব্দে বাংলায় এক ভয়ানক দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। আর বঙ্গাব্দের হিসেবে বছরটা ছিল ১৭৭৬ বঙ্গাব্দ, বাংলায় ছিল তখন ১৭৭৬ বঙ্গাব্দ। আর এই সাধারণভাবে এই দুর্ভিক্ষকে ৭৬-এর মন্বন্তর বলা হয়, কারণ এই দুর্ভিক্ষ হয়েছিল ১৭৭৬ বঙ্গাব্দে। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে ৭৬ মন্বন্তরের বিষয় সম্পর্কে। এবার আমরা নেক্সট প্রশ্নতে চলে যাব। নেক্সট প্রশ্নতে আছে দেখো যে রেসিডেন্ট। তো এখানে দেখো যে ভারতীয় উপমহাদেশের অনেক অঞ্চলে ব্রিটিশ কোম্পানি পরোক্ষ শাসন চালাতো এবং নিজের ব্যবসায়িক স্বার্থ রক্ষা করার জন্য বিভিন্ন রাজদরবারে নিজেদের প্রতিনিধি রাখত ব্রিটিশ কোম্পানি। আর সেই প্রতিনিধিদেরকে কিন্তু রেসিডেন্ট বলা হতো, এটা তোমরা জেনে রাখবে। এবং তারপরে যেটা সবথেকে ইম্পর্টেন্ট বিষয়, সেটা হলো ১৭৬৪ খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধের পরে কোম্পানি বাংলা, অযোধ্যা ও হায়দ্রাবাদের রাজ্যের নিজেদের প্রতিনিধি বা রেসিডেন্ট নিয়োগ করেছিল। এরপরে তোমাদের যেটা বিষয় যেটা পরীক্ষায় আসে থাকে, সেটা হচ্ছে অধীনতামূলক মিত্রতা নীতিকে চালু করেছিলেন। তো দেখো দেখতে পাচ্ছ লর্ড ওয়েলেসলি। আর এখানে রয়েছে যে সত্যবিলোপ নীতিকে চালু করেন। তো এটার উত্তর দেখো দেখতে পাচ্ছ লর্ড ডালহৌসি। অর্থাৎ দুটো বিষয় তোমাদের জানতে হবে, একটা হলো লর্ড ডালহৌসির সত্যবিলোপ নীতি, আরেকটি হলো লর্ড ওয়েলেসলির অধীনতামূলক মিত্রতা নীতি। তো এই অধীনতামূলক মিত্রতা নীতি আর হচ্ছে সত্যবিলোপ নীতি সম্পর্কে বেশি কিছু জানার প্রয়োজন নেই, কারা চালু করেছিল এতদূর মুখস্থ রাখলেই হবে। নেক্সট তারপর দেখো এখানে ইম্পর্টেন্ট জায়গা আসে যে অষ্টাদশ শতকে হায়দার আলী ও টিপু সুলতানের নেতৃত্বে মহীশূর রাজ্যে দক্ষিণ ভারতের অন্যতম প্রধান শক্তি গড়ে উঠেছিল। দেখো এখানে ইঙ্গ মহীশূর যুদ্ধ যেটা বলা হয়, তো এটা কত সালে হয়েছিল আর কাদের মধ্যে হয়েছিল, এটা হচ্ছে প্রশ্ন, যে ইঙ্গ মহীশূর যুদ্ধ কত সালে কাদের মধ্যে হয়েছিল। তো এটার উত্তর দেখো ১৭৬৭ থেকে ১৭৯৯ খ্রিস্টাব্দের মধ্যে 4টি যুদ্ধ হয়েছিল ইঙ্গ মহীশূর। প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ, দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ, তৃতীয় এবং চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ হয়েছিল। এবং 4টি যুদ্ধ হয়েছিল কোম্পানি ও মহীশূরের মধ্যে হয়েছিল। নেক্সট তারপরের পেজে আমরা চলে আসবো। নেক্সট পেজে তারপরে আর বেশি কিছু প্রশ্ন উত্তর নেই তোমাদের এখানে। তো এখানে যেটা সবথেকে ইম্পর্টেন্ট জায়গা, সেটা হলো যে সলবাই চুক্তি কত সালে হয়েছিল। তো সলবাই চুক্তি দেখতে পাচ্ছ ১৭৭২ খ্রিস্টাব্দে ৮২ খ্রিস্টাব্দে সলবাই চুক্তি হয়েছিল। আর এখানে রয়েছে যে লাহোর চুক্তি কত সালে হয়েছিল। লাহোর চুক্তি হয়েছিল ১৭৮৬ খ্রিস্টাব্দে। যাই হোক, এই ছিল হচ্ছে পড়ার বিষয়। তো পড়া হয়ে গেল। এবার আমরা এর পরের পেজের প্রশ্ন উত্তরগুলো সলভ করবো এবং খুব ইজিলি কিন্তু সলভ হয়ে যাবে। তোমাদের এটা আমি সলভ করে দিচ্ছি, পেন দিয়ে দেখে নাও ভালো করে। তো এখানে দেখো প্রথমে যেটা রয়েছে, প্রথমে রয়েছে অযোধ্যা। তো অযোধ্যার উত্তর হবে সাদাত খান। এখানে সাদাত খানের সঙ্গে সম্পর্কিত অযোধ্যা। তারপর দেখো যে ১৭৬৪ খ্রিস্টাব্দ কী হয়েছিল, বক্সারের যুদ্ধ হয়েছিল ১৭৬৪ খ্রিস্টাব্দে। তারপর আছে দেখো সত্যবিলোপ নীতি। সত্যবিলোপ নীতিকে চালু করেছিলেন, একটু আগে তোমাদের পড়ানো হলো, সত্যবিলোপ নীতি চালু করেছিলেন লর্ড ডালহৌসি। লাহোরের চুক্তি কোন কালে হয়েছিল, প্রথম ইঙ্গ শিখ যুদ্ধকালে। আর টিপু সুলতান সঙ্গে কী সম্পর্কিত না, মহীশূরের টিপু সুলতান। তো এটা হচ্ছে ক স্তম্ভ খ স্তম্ভ মিলানো হলো। এবার আমরা নিচের শূন্যস্থান পূরণগুলোর উত্তর করব। দেখো প্রথম প্রশ্ন রয়েছে যে ঔরঙ্গজেবের শাসনকালে মুর্শিদ কুলি খান ছিল বাংলার দেওয়ান, ফৌজদার, নবাব। কি উত্তর হবে? তো এটার উত্তর কি হবে? এটার উত্তর হয়ে যাবে দেওয়ান। মুর্শিদ কুলি খান ছিলেন বাংলার দেওয়ান। নেক্সট তারপর আছে যে আহমদ শাহ আবদালি ছিলেন মারাঠা, আফগান, পারসি। তো এখানে উত্তর কি হয়ে যাবে? এখানে উত্তর হবে আফগান। নেক্সট তারপর আছে দেখো যে আলীনগরের সন্ধি হয়েছিল কাদের মধ্যে হয়েছিল, এখানে উত্তর হবে সিরাজ ও ব্রিটিশ কোম্পানির মধ্যে হয়েছিল। তারপরে আছে দেখো যে ব্রিটিশ কোম্পানিকে বাংলা, বিহার ও উড়িষ্যার যে দেওয়ানির অধিকার দিয়েছিলেন,
তিনি কে ছিলেন? তিনি ছিলেন সম্রাট দ্বিতীয় শাহ আলম হবে উত্তর। নেক্সট তারপর আছে দেখো যে স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতা নীতি কে মেনে নিয়েছিলেন? তো এখানে উত্তর হয়ে যাবে হায়দ্রাবাদের নিজাম। তো এখানে উত্তরগুলো তোমরা পেয়ে গেছো যে ঔরঙ্গজেবের শাসনকালে মুর্শিদ কুলি খান ছিলেন দেওয়ান, আহমদ শাহ আবদালি ছিলেন একজন আফগান, আর এখানে আলীনগরের সন্ধি হয়েছিল সিরাজ ও ব্রিটিশ কোম্পানির মধ্যে, আর কোম্পানিকে বাংলা বিহার উড়িষ্যা দেওয়ান অধিকার দিয়েছিলেন সম্রাট দ্বিতীয় শাহ আলম, আর স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নিয়েছিলেন হায়দ্রাবাদের নিজাম। নেক্সট তারপরে দেখো আছে যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, ফারুক সিয়ারের ফরমানের গুরুত্ব কী, তারপরে রয়েছে কিভাবে হায়দ্রাবাদ অঞ্চল গঠিত হলো, প্রতিষ্ঠা হয়েছিল, পলাশি লুণ্ঠন কাকে বলে এটা বলে দেওয়া হলো, তোমাদের দ্বৈত শাসন ব্যবস্থা কি এটাও বলে দেওয়া হলো, ব্রিটিশ রেসিডেন্টদের কাজ কী ছিল এটাও বলে দেওয়া হলো। তো যাই হোক, যেগুলো বলে দেওয়া হয়েছে, আর এখানে নিচে দেখো নিজের ভাষায় উত্তর লেখে, প্রশ্ন উত্তরগুলো কিন্তু তোমাদের প্রথম পরীক্ষায় আসবে না, তোমাদের 3 পর্যন্ত পরীক্ষা হবে, 3টে, মানে হচ্ছে ক স্তম্ভ খ স্তম্ভ, আর এখানে হচ্ছে শূন্যস্থান পূরণ, আর হলো অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, এগুলো পরীক্ষায় হবে। তো যাই হোক, 2 নম্বর অধ্যায় সম্পর্কে তোমাদের ক্লিয়ার, একদম মুখস্থ হয়ে গেল। এবার আমরা 3 নম্বর অধ্যায় নিয়ে পরের ভিডিওতে আলোচনা করব। সেখানে কনক্লুড করা হলো ক্লাস। থ্যাংক ইউ। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে লাইক করে দেবে।